হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যারা আমাদের ক্লাস রেগুলার দেখছো প্রত্যেককে অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজ এই ক্লাসে সংবিধানের সেকেন্ড ক্লাস, ভারতের সংবিধান রচনার উৎস আলোচনা করব। ভারতের সংবিধান রচনার উৎস, দেখো হেডিং দেওয়া আছে ভারতের সংবিধান রচনার উৎস, একটু কাটা গেছে সরি। দেন আসছি আমাদের পয়েন্টে। আমরা সংবিধানের যে ওয়ান লাইনার নোট হয় সেই ওয়ান লাইনার নোট হিসাবে পুরো সংবিধানটা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। ভারতের সংবিধানকে প্রায় সব সময় এ ব্যাগ অফ বরোয়িং নামে অভিহিত করা হয়। এ ব্যাগ অফ বরোয়িং, কারণ এটি লেখা হয়েছে বিভিন্ন দেশের বিশেষ বিশেষ সংবিধানের ধারাগুলি নিয়ে। এই জন্যই ভারতীয় সংবিধান বিশ্বের সেরা সংবিধান রূপে গণ্য করা হয়। দেন তবে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা ও ব্রিটিশ ভারতে প্রণীত বিভিন্ন আইন, বিশেষ করে 1935 সালে ভারত শাসন আইন ভারতের সংবিধান রচনার প্রধান উৎস হিসাবে ধরা হয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধান রচনার প্রধান উৎস 1935 সালের ভারত শাসন আইন এবং ব্রিটিশ সরকার প্রণীত বিভিন্ন আইন ও ইংল্যান্ডের শাসন ব্যবস্থা। দেন আসি আমরা তারপর ভারতের সংবিধান রচনার উৎস। ভারতের সংবিধান রচনার উৎস এবং কি কি গৃহীত হয়েছে, অর্থাৎ কি কি নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখি ভারত শাসন আইন 1935 সাল। তাহলে কি কি নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেন যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, ক্ষমতা ও রাজ্যপাল, এই তিনটা নেওয়া হয় ভারত শাসন আইন 1945 সাল, 1935-এর ভারত শাসন আইন থেকে। দেন গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইন শাসন, আইনের শাসন ও আইন প্রণয়নের পদ্ধতি, দেন একক নাগরিকত্বের ধারণা, দেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দেন লোকসভার নিকট মন্ত্রিসভার দায়বদ্ধতা, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এইগুলা নেওয়া হয় গ্রেট ব্রিটেন থেকে। গ্রেট ব্রিটেন থেকে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে ভারত শাসন আইন 1935, গ্রেট ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়? একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দেন লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ইম্পর্টেন্ট, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ইম্পর্টেন্ট। দেন পরের কোয়েশ্চন, পরের পয়েন্ট আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কি কি নেওয়া হয়? সরি, এইখানে হয়তো ভুল করে উল্টা জায়গায় হয়ে গেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি নেওয়া হয়? প্রথমে নেওয়া হয় প্রস্তাবনা, দেন মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, দেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি অপসারণের পদ্ধতি, দেন রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, দেন অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। এইগুলা নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। মৌলিক অধিকার, প্রস্তাবনা, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এগুলো নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। দেন সোভিয়েত রাশিয়া, সোভিয়েত রাশিয়া থেকে কি কি নেওয়া হয়? ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যায় বিচার, বাস এইটুকুটাই নেওয়া হয় আমাদের, এইটুকুটাই নেওয়া হয় সোভিয়েত রাশিয়ার থেকে। ভেরি ইম্পর্টেন্ট, আরেকবার বলি, মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ন্যায় বিচার, ও ন্যায় বিচার। দেন আসছে আয়ারল্যান্ড, দেন আসছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয় রাজ্যসভায় রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য, রাজ্যসভায় রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য। দেন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, দেন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, অর্থাৎ ডিপিএসপি, এগুলো নেওয়া হয় আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ওয়ান লাইনের পয়েন্ট বোর্ডে তোমরা মনে রাখার চেষ্টা করো যে আয়ারল্যান্ড থেকে কি হয়? রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য রাজ্যসভার, দেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, দেন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেন অস্ট্রেলিয়া, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট জিপিএসপি পলিসি। দেন পরেরটা আসছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়? যুগ্ম তালিকা, দেন প্রস্তাবনার ভাষা, আরো আছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি এবং যৌথ অধিবেশন। কোথা থেকে নেওয়া হয়? অস্ট্রেলিয়ার থেকে। আরেকবার দেখি, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয় যুগ্ম তালিকা, প্রস্তাবনার ভাষা, দেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি এবং যৌথ অধিবেশন। দেন কানাডা, কানাডা থেকে নেওয়া হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্র উপস্থিতি। দেন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন ও কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতার বন্টন। দেন আসছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয় সংবিধান সংশোধন পদ্ধতি, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয় সংবিধান সংশোধন পদ্ধতি। দেন জার্মান, ভেরি ইম্পর্টেন্ট, জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম, জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম। দেন সুইডেন, থেকে নেওয়া হয় লোকপাল সম্পর্কিত ধারণা, লোকপাল সম্পর্কিত ধারণা। দেন জাপান,
জাপান থেকে নেওয়া হয় সুপ্রিম কোর্টের কার্য পরিকল্পনার নিয়মগুলি, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মগুলি। দেন বাস এগুলাই আছে যে কোনখান থেকে কোন নীতিটা নেওয়া হয়, কোনখান থেকে আমাদের সংবিধানের যে বিভিন্ন পার্ট আছে, সংবিধানের যে বিভিন্ন নিয়ম আছে, সেগুলো কোনখান থেকে কোনটা নেওয়া হয়, ভেরি ইম্পর্টেন্ট। দেন আসছি আমরা তারপর প্রস্তাবনা। প্রস্তাবনা কি? প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। এই প্রস্তাবনায় ভারতীয় সংবিধানের মূলনীতি আদর্শের কথা বলা হয়েছে। প্রস্তাবনা ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলে অভিহিত করা হয়েছে। তাহলে প্রস্তাবনায় বলা হয়েছে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র অর্থাৎ সভার্জিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক বলা হয়েছে বলে অভিহিত করা হয়েছে। আগে কেবলমাত্র প্রস্তাবনায় সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এই তিনটা শব্দই ছিল, অর্থাৎ সভার্জিন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই তিনটা শব্দ ছিল প্রস্তাবনার মধ্যে। ও 1976 সালের 42তম সংশোধনী আইনের দ্বারা প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটা শব্দ অ্যাড করা হয়, যোগ করা হয়। তাহলে প্রস্তাবনায় প্রথমে ছিল সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। দেন 1976 সালের যে সংশোধনী হয় সেখানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটা শব্দ যোগ করা হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুসরণে রচিত হয়েছে। যদি বলে সংবিধানে প্রস্তাবনার ধারণা কোনখান থেকে নেওয়া হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। দেখো লেখা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা পড়লাম একটু আগেটাই। আসছি এই দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, প্রস্তাবনার ধারণা কোনখান থেকে নেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। দেন আসছি আমরা তারপর নেক্সট পয়েন্ট দেওয়া আছে এবং ভারতীয় সংবিধানে প্রস্তাবনা উল্লিখিত স্বাধীনতা অর্থাৎ লিবার্টি, সাম্য অর্থাৎ ইকুয়ালিটি এবং ভ্রাতৃত্ব ফ্র্যাটার্নিটির ধারণা নেওয়া হয় ফরাসি বিপ্লবের থেকে। তাহলে এই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে স্বাধীনতা, সাম্য, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্বের ধারণা নেওয়া হয়েছে ফরাসি বিপ্লব থেকে, ফ্রেঞ্চ রেভলিউশন 1789। দেন আসছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক পণ্ডিত জওহরলাল নেহরু, ভেরি ইম্পর্টেন্ট যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়, পণ্ডিত জওহরলাল নেহরু। 1946 সালের 13 নভেম্বর গণপরিষদে প্রস্তাবনাটি উল্লেখ করেন। প্রস্তাবনা উল্লেখ করা হয় কবে, 1946 সালের 13 নভেম্বর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের আত্মা অর্থাৎ কে, প্রস্তাবনা বা প্রিএম্বল। প্রস্তাবনায় কি লেখা আছে, লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitution India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship। এবং আরো বলা হয় equality of status and opportunity and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity of integrity of nation. In our Constitution Assembly, this 26th day of November 1949, do hereby adopted, enact and give ourselves this Constitution. ourselves this Constitution. এটাই বলা হয় আমাদের প্রস্তাবনাতে। দেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি প্রকৃতপক্ষে একটি জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। তাহলে এই যেটুকুটা আমরা পড়লাম ইংরেজিতে, এটার মূল যে কারণে এটা বলা হয়, মূল যে ভাবটা আছে সেটা হচ্ছে ভারতকে একটি জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। দেন মুখ্য শব্দের অর্থ দেখি আমরা। সার্বভৌম অর্থাৎ কি, সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত রাষ্ট্র, সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত একটা রাষ্ট্র অর্থাৎ সার্বভৌম। দেন সমাজতান্ত্রিক, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোন রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তির মালিকানা থাকবে না, এটাই হচ্ছে সমাজতান্ত্রিক। দেন ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করা হবে না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। দেন গণতান্ত্রিক অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিক দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। দেন প্রজাতন্ত্র অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতের কোনো রাজ্য বা এক নায়কের স্থান নেই,
ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত। দেন ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের প্রতিষ্ঠা। দেন স্বাধীনতা, লিবার্টি, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা। দেন সমতা, ইকুয়ালিটি, সুযোগ ও মর্যাদার সমতা, সুযোগ ও মর্যাদার সমতা। দেন ভাতৃভাব, ফ্যাটার্নিটি, ব্যক্তিগত মর্যাদা, জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রেখে ভাতৃভাব ব্যক্তি করা, বৃদ্ধি করা। এই হচ্ছে আমাদের যে মূল যে শব্দগুলো আছে সেই শব্দের কিছুগুলো মানে। তাহলে তোমরা ভালো করে একবার দেখে নাও, এই হচ্ছে আমাদের মূল শব্দগুলো মানে। দেন প্রস্তাবনা কি সংবিধানের অংশ ও সংশোধনযোগ্য? এটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা কোয়েশ্চেনের উত্তরটাও দেখি। যে 1960 সালে বেরোবারি ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, বেরোবারি ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনা সম্পর্কে একটা রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। দেন আরেকটা পয়েন্ট আছে, দেখো 1973 সালে আরেকটা কেস আছে, যেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট পূর্বের অবস্থান থেকে ফিরে এসে রায় দেন প্রস্তাবনা সংবিধানের অন্যতম অংশ। তাহলে প্রথম কি বলা হয়? প্রথম বলা হয় 1960 সালে বেরোবারি ইউনিয়ন মামলায় যে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু 1973 সালের যে কেশবানন্দ ভারতী কেস, সেখানে বলা হয় যে সংবিধান প্রস্তাবনা সংবিধানেরই একটা অংশ এবং তা সংশোধন করা যায়। অর্থাৎ কি, যেমন কি সংবিধানকে আমরা প্রয়োজন অনুসারে সংশোধন করতে পারি, ঠিক ওই রকম ভাবেই প্রস্তাবনাকে সংশোধন করা যায়, যেমন করা হয়েছিল 1976 সালের 42তম সংশোধনীতে, যেটা আমরা এখন দেখলাম যে সেখানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও সংহতি এই কথাগুলা যোগ করা হয়। দেন আজ পর্যন্ত সংবিধানের প্রস্তাবনাটি ওই একবারই 1976 সালে 42তম সংশোধনী, এই একবারই সংশোধন করা হয়, আর সংশোধন করা হয়নি। দেন 1995 সালে সালের এলআইসি কেস মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা সংবিধানের অন্যতম অংশ। যেটা আগে বলা হয়েছিল সেটা এখানেও আরেকবার বলে। সুতরাং বলা চলে যে প্রস্তাবনা সংবিধানের একটা অন্যতম অংশ এবং প্রস্তাবনা সংশোধনযোগ্য। এই হচ্ছে আমাদের ভারতের সংবিধান রচনার উৎস। এই হচ্ছে আমাদের ভারতের সংবিধান রচনার উৎস। তাহলে এইখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট দেখতে যাই, ইম্পর্টেন্ট হচ্ছে কি এই যে পয়েন্টগুলো, যে কোন জিনিসটা মানে কোন আইনটা আমরা কোনখান থেকে লিখি, ঠিক আছে। যেমন কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারত শাসন আইন 1935 থেকে। তারপর আছে ধরো আরো অনেকগুলো দিকক বিশিষ্ট সংসদ, একক নাগরিকত্ব গ্রেট ব্রিটেন থেকে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গ্রেট ব্রিটেন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা স্বাধীনতা, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি অপসারণ পদ্ধতি, অঙ্গরাজ্যের শাসন, সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, দেন পর্যবেক্ষী নীতি। তাহলে কোন আইনটা আমরা কোনখান থেকে লিখি সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করবে পিডিএফ এর দরকার হলে, ঠিক আছে। না হলে এখানে যা দেওয়া আছে এটাই ভালোভাবে শুনো এবং পড়ো। এই হচ্ছে আমাদের ক্লাস 2। এখানে আমরা সংবিধানের উৎস একটা বেসিক আলোচনা করলি যে সংবিধানের উৎস কি, ঠিক আছে। তাহলে ভালোভাবে শুনো ভিডিওটা এবং মনে রাখার চেষ্টা করো, খাতায় নোট করে নাও খুব সহজে। এই হচ্ছে ডে 2, হ্যাঁ, আমাদের ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস 2। যারা আগের ক্লাস 1 দেখো নাই তারা ক্লাস 1 দেখে নাও, ঠিক আছে। এটা ক্লাস 2 হচ্ছে, হ্যাঁ। যারা ক্লাস 1 দেখো নাই তারা ক্লাস 1টা দেখে নাও, সেখানেও খুব ইম্পর্টেন্ট কিছুগুলো কোয়েশ্চেন আলোচনা করেছি। আর যারা আমাদের ভিডিও দেখছো তাদের আরেকবার ধন্যবাদ জানাই, আর আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।